যে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে না ভিতরে? বাংলাদেশের ভিতরের একটা জেলা। এক্ষেত্রে এনসিপি যে কর্মসূচিগুলো পালন করছে তারা এই পর্যন্ত সম্ভবত 31টি জেলায় তারা করেছে এবং তাদের একইভাবে তাদের পদযাত্রাই ছিল মূলত গোপালগঞ্জ। হঠাৎ করেই তারা সেই নামটা পরিবর্তন করে সেই পদযাত্রাকে নাম দিয়ে দেয় মার্চ ফর গোপালগঞ্জ। এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত গাড়ি নিয়ে, বিশেষ করে এটা নিয়ে অনেকে ফেসবুকেও কথা বলেছে, আমি দেখলাম বা সোশ্যাল মিডিয়ায়, যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বিশেষ করে গাড়ির বড় বড় বহর যাওয়ার কারণে। এক জেলার থেকে আরেক জেলায় আপনি যখন 150-200 গাড়ি নিয়ে যাবেন, এটা অবশ্যই একটি ট্রাফিক জ্যামের কারণ হতে পারে। এবং তাদের এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে আরও অনেকগুলো পরিপক্কতার পরিচয় দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যাই হোক, তাদের এই যে কর্মসূচিটা মূলত ফ্যাসিবাদী সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে যে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হয়েছে, বিভিন্ন দল দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, তারাও দিয়েছে। কিন্তু কিছু বিষয় আছে, শোনেন আপনি, আইনকে মেনেই পারসেপশনটা বুঝতে হবে এবং মানুষের মনের আবেগটা বুঝতে হবে। যেমন আপনি তো আকাশ থেকে এমন কোনো থিওরি আবিষ্কার করতে পারবেন না। আপনি যদি গোপালগঞ্জ যান, নিঃসন্দেহে ওইখানে বঙ্গবন্ধুর প্রতি তাদের এক ধরনের আলাদা আবেগ আছে। বগুড়ায় যান, জিয়াউর রহমানের প্রতি আছে। রংপুর যান, এরশাদ সাহেবের প্রতি আছে। ফেনীতে যান, বেগম খালেদা। আমি আপনাকে একটু থামাই। আচ্ছা, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার সে বাংলাদেশের মানচিত্রের যে কোনো অঞ্চলে গিয়ে তার কর্মসূচি পালন করতে পারবে। গোপালগঞ্জ যদিও আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের জন্মস্থান অথবা তার মাজার ওইখানে, মানে তাই বলে কি বিএনপি বা অন্যান্য, ইভেন আপনার দলের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা যাওয়ার পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদককেও আওয়ামী লীগ আক্রমণ করে হত্যাও করেছে। মানে এটা কেন? মানে গোপালগঞ্জ, সেটাই বলছি। এই জন্যই আমি প্রথমে শব্দটাই বলেছি, শুরু করেছি যে গোপালগঞ্জ কি দেশের বাইরে? গোপালগঞ্জ তো বাংলাদেশের জেলা। এনসিপি তো তার কর্মসূচি দিতে পারে, সে যেতে পারে। তাদের সমস্যা কোথায়? ওই দলের সমর্থক বা ভোটার বেশি আছে, এটা আমরা জানি। জেনে শুনে তারা যখন কর্মসূচি দিল, নিশ্চয়ই ওই জায়গায় যাওয়ার আগে গোয়েন্দা সংস্থাগুলা তাদেরকে রিপোর্ট দেওয়া উচিত ছিল। কারণ দিন শেষে তো 4 জন ছিল গতকালকে, আজকে আরেকজন মারা গিয়েছে। 5টি জীবনের অবসান, 5টি পরিবার অসহায় হলো। গোয়েন্দা সংস্থাগুলা এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমার প্রথম কথা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, এটা আমরা ধরে নেওয়াই উচিত ছিল যে ওই জায়গায় আক্রমণ হতে পারে, কারণ যেহেতু ওই জায়গায় তাদের আছে। এবং একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে ওই জায়গায় শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থলটাও ভেঙে ফেলা হবে। এই জন্যই তারা পদযাত্রাকে মার্চ ফর গোপালগঞ্জ দিয়েছেন এবং গোপালগঞ্জকে স্বাধীন করবেন বলেছেন। এই ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা যেমন ব্যর্থতা, তেমনি তাদের কর্মসূচির নাম পরিবর্তন করে হঠাৎ করে উস্কানি দিয়ে এটার নাম মার্চ ফর গোপালগঞ্জ দেওয়াটাও দায়ী। তবে নিঃসন্দেহে তাদের সেই শান্তিপূর্ণ সমাবেশে এনসিপির ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, এটি অবশ্যই নিন্দনীয়। পুলিশ যদি আগের থেকে তার গোয়েন্দা সংস্থা থেকে, আপনাকে এটাকে আমি অ্যাড করি, আপনি বলবেন। মানে এনসিপি যদি মানে তার উস্কানি দিয়েই থাকে, মানে অন্যান্য জায়গায় সে জুলাই পদযাত্রা দিয়েছে, এখানে বলেছে মার্চ টু গোপালগঞ্জ, তাহলে সে অ্যাচিভটা করলো কি? তার অর্জন কি সেখানে? আমি তো সেটাই বলছি। আপনি যাবেন আবু সাইদ সহ জুলাই অগাস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আপনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে। কিন্তু এনসিপির ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে, আমি দেখছি তারা প্রতিষ্ঠা হয়েছে ফেব্রুয়ারির 28 তারিখ, সম্ভবত 3 মাস হয়েছে বা 3.5 মাস। এর মধ্যে তারা একবার আওয়ামী লীগের দিকে আঙ্গুল তো তুলছেই ফেসিবাদ হিসাবে, তারা বিএনপির দিকে আঙ্গুল তুলে দেয়, এমনকি তারা জামাতের বিরুদ্ধেও আঙ্গুল তুলে দেয়। এখন সমস্যাটা হচ্ছে, এখন জামাতের সাথে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধী অবস্থান নেবে, সমালোচনা করবেন কনস্ট্রাকটিভ ওয়েতে, আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে। এবং আপনি ডোল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার জন্মই হয়েছে আপনার, আপনি এখনো একটি আসনেও পাশ করবেন বলে আমি মনে করি না। যদি আপনি এরকম একটা কথা গতকাল আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আলোচনা করতে, বিএনপির অনেক নেতাকর্মীকে সোশ্যাল মিডিয়া লেখালেখিও করতে দেখেছি, যদিও বিএনপি মহাসচিব এই হামলার নিন্দা জানিয়েছেন, যে গোপালগঞ্জ স্থানীয় আওয়ামী লীগকে এক ধরনের সমর্থন দিয়েছে বিএনপি গতকাল এনসিপির উপর আক্রমণের বেলায়। কমপ্লিটলি ভুয়া। এনসিপি যারা করেন তারা মূলত ছাত্র থেকে সবেমাত্র রাজনীতিতে এসেছেন এবং তাদের রাজনীতিটাই শুরু হয়েছে কুটার বিরুদ্ধে আন্দোলনের 6 মাস আগের থেকে, আপনি খেয়াল করবেন। আর বিএনপি 17 বছর
এই ফেসিবাদের অধীনে নির্যাতিত হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। বিএনপির সেকেন্ড ম্যান তারেক রহমান সাহেবকে বিদেশে এটা রাখা তো হয়েছে ওই জোর রকম করে। যে শত্রু আমার বন্ধু এই ধরনের একটা কথা আছে না, যে এখন এনসিপি মাঠে আওয়ামী লীগ নেই, সো এনসিপি কে মোকাবেলা করার জন্য বা তাদেরকে কোনোটা করার জন্য প্রয়োজনে আমরা কোনো জায়গায় আওয়ামী লীগকে সমর্থন দিলাম, এটা তাদেরকে আশ্রয় যদি আপনি প্রশ্রয় আমাকে দিলাম। বলেন, আমি বলবো যে পাগলের সুখ মনে মনে। শত্রু বন্ধু বিএনপি এনসিপি কে কোনো রাজনৈতিক শক্তি মনে করছে না এখন পর্যন্ত। আমি যেটা মনে করি, ইয়েস, তারা অন গ্রাউন্ড কিছু ছাত্র আছেন, আন্দোলনে মাঠে আছেন, কিন্তু তাদেরকে অন্য আরেকটা শক্তি ইন্ধন দিচ্ছে। আর সেই কারণেই তাদের এবং এবং ইতিমধ্যে আমি গতকালকে দুজন আলোচককে আমি নাম ধরেই বলি একেবারে, আপনার যে পলিটিক্যাল অ্যানালিস্ট ডক্টর সরি নট ডক্টর উনি মোস্তফা ফিরোজ সাহেব, উনি বলছেন যে জায়গায় জায়গায় দেখা যায় যে এনসিপির মিটিংয়ে আসে লোকজন, এসে বাস থেকে নামার সময় তার দাড়ি টুপিটা পকেটে নিয়ে ফেলে। কারণ যারা মনে করেন জামাতে ইসলামের দিকেই মানুষ ইঙ্গিত করে, অভিযোগটা জামাতের দিকেই। মূলত অনেকেই বলছেন যে এনসিপি হচ্ছে জামাতের এক্সটেন্ডেড ফরম্যাট এবং তারাই লোকবল সাপ্লাই তো দেয়। টুপি পরলে কি আপনি জামাত খেয়াল হয়ে করেন, যায়? মানে আপনি খেয়াল এটা করেন, কি মানে টুপি যদি পরলে কি তাদের- জামাত হয়ে যায়? না 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 না, জামাত হয়ে যায় আমি সেটা বলছি না। আমি আপনাকে বলছি গোপালগঞ্জে যাওয়ার পরে ওই রকম আমরা দেখিনি, কারণ ওইখানে জামাতের কর্মী সমর্থক নাই। কিন্তু ফিরোজপুর, যেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আসন ছিল, আপনি দেখেছেন ওইখানে কত মানুষ হয়েছে। এবং আচ্ছা, না না, আমাদের আলোচনা আরো আছে, আমি আসবো আপনার কাছে। শেষ করি। ওই যে ফেস অ্যাপিয়ারেন্স যে মানুষগুলো, খুব স্বাভাবিক আমাদের দেশে হুজুর বা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের চেহারা বা তাদের অবয়বটা একটু ভিন্ন, তো ওই লোকগুলাকে আমরা দেখি এসে কেন টুপি খুলতে হবে মাথার থেকে। আচ্ছা, আমরা আসবো আপনার কথায়। যেটা নিয়ে বলা হচ্ছে যে এই ওই যে মিটফুডের যে হত্যাকাণ্ড, কাজেই আমি অনুরোধ করব যে আপনারা ফ্যাক্ট জেনে বিভ্রান্তি না ছড়িয়ে, বিভ্রান্তি ছড়ালে হয় কি, একটা জিনিস মনে রাখবেন যে অপরাধীকে যদি শক্তভাবে আইনের আওতায় না আনা হয়। ছোট একটা জিনিস আমি কোট করি, এটা শুধুমাত্র মিটফুডের ওই ঘটনাটা, এটা তো একটা সিম্বলিক হত্যাকাণ্ড। আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে বিএনপির, শুধু অন্য বলছি না, অভ্যন্তরীণ দ্বন্দ্বে 1 শতাধিক বিএনপির নেতাকর্মী একজন আরেকজনকে মেরেছে, মারা গিয়েছেন। এটা তো গত 16 বছরে বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন এই প্রবণতাটা ছিল না, কিন্তু আওয়ামী লীগের পতনের পরপরই বিএনপির মধ্যে এই উন্মাদনাটা কিভাবে তৈরি হলো এবং কেন তৈরি হলো? না, এটা খুব স্বাভাবিক। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়াতে এখানে অবশ্যই মানে বড় রাজনৈতিক দল হলে ওখানে মারামারি সংঘাত বেশি হবে, এটা স্বাভাবিক। আমি বলছি নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এতে গিয়ে অনেক সময় এই যে আইনের শাসন না থাকার কারণে, এবং বিশেষ করে এখন মানুষ কেন জানি মনে হয়, আপনি দেখবেন যে আমরা সময় ছাত্র রাজনীতি করতাম, পুলিশ কিন্তু একটা গুলি করার আগে অনেক চিন্তা করতো। রেয়ারলি শোনা যেত ঢাকায় বা চট্টগ্রামে বা সিলেটে একজন দুজন মারা যায়। এখন দেখা যায় যে পত্রিকার পাতা খুললেই শত শত মানুষ মারা যাচ্ছে, কারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এবং এই হত্যাকাণ্ডগুলোর পর যথাযথভাবে বিচার না হওয়ার কারণে এবং অভিযুক্তদের বিচারের আওতায় না আনার কারণে, এবং বিশেষ করে এই সরকারের, আমি আবারও বলছি, আঠারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে আজকে এই অবস্থাগুলো হচ্ছে। এবং জামান ভাই, মনে মানে করছে এইটা কি, এই যে প্রতিপক্ষের কথা বলছেন, প্রতিযোগিতা আছে, তাতে করে কি তার প্রতিপক্ষকে শেষ করে দিয়ে, তার মানে যে মারছে বা মারা যাচ্ছেন, যে প্রতিপক্ষকে মেরে দিয়ে তার নির্বাচনী রাস্তা তৈরি করছে, পথ পরিষ্কার করছে, এইরকম? এটা আমি যদি ব্যাপারটা আপনাকে এইভাবে বলি, শুনুন, আপনি এই দেশে মনে করেন কোনো অপরাধ কেন করেন না, বা একটা ট্রাফিক লাইট যখন রেড দেখেন, আপনি রেড লাইট ক্রস করে কেন যান না? বিকজ আপনি গেলেই কিন্তু 14 দিন পরেই একটা পেনাল্টি নোটিশ পেয়ে যাবেন। আপনি অপরাধ করলে আপনাকে আইনের আওতায় আসতেই হবে। তা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেটা হয়েছে, যে মানুষ মনে করছে যে প্রশাসনকে, এটা অনেক ব্রডার কনটেক্সটে আলোচনা করতে হবে, মানুষ মনে করছে যে হত্যা করলেও আমার যদি টাকা থাকে আমি প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং বিশেষ করে এখন এটা বেড়ে যাবার মূল কারণটা হচ্ছে এই অনির্বাচিত সরকারের এবং সরকারের। আমি আরেকটা স্পেসিফিক উদাহরণ দিই, আপনি যেটা বলছেন যে রাষ্ট্রের ব্যর্থতা, কিন্তু আমি দেখছি যে শামাওবায়াদের এলাকায় একটা হত্যাকাণ্ড হয়েছিল, বিএনপির সাংগঠনিক সম্পাদক, যার কারণে বিএনপি শামাওবায়াদ এবং আরেকজন ওনার প্রতিপক্ষ দুজনকে বহিষ্কার করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা বিচার কিছু হয়নি। আবার বিএনপি তাদের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। আবার আমাকে সেই কথায় যেতে হচ্ছে। শুনেন, আপনার অপরাধের বিচার তো বিএনপি করতে পারবে না, ফৌজদারি অপরাধের না। দলের এই অভিযোগ আসার পর তাদেরকে বহিষ্কার করেছে, তাহলে প্রত্যাহার করে নিল কেন এই বহিষ্কারাদেশ? না, এরা সরাসরি তো হত্যাকাণ্ডে জড়িত নয়, তাহলে বহিষ্কার করলো কেন? এদের গ্রুপের সমর্থন করে যারা করেছে,
হয় না অনেক সময় আপনার প্রশাসনিক কর্মকর্তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে, কাউকে হয়তো স্থায়ীভাবে সাসপেন্ড করে। শাস্তির পরিমাণ তো ভিন্ন রকম হতে পারে, হয়তো বিএনপি তদন্ত করে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো পেয়েছে সেক্ষেত্রে, কিন্তু অনেককে আবার হ্যাঁ এই যে বললাম আমি শেষ করছি আমি, মানে তার অপরাধের ধরন বুঝে অনেককে কিন্তু প্রাথমিক সদস্য বাতিল করে দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে এই 71 প্রসঙ্গ আপনারা এখানে নিয়ে আসছেন। আচ্ছা বুঝছি। দেখুন প্রথমত হচ্ছে রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই, এটা আপনাকে মানতেই হবে, কিন্তু এথিক্স তো থাকতে হবে। এথিক্স আছে না নাই সেটাও এটা অবশ্য অনেক বিশদ আলোচনার ব্যাপার। আমি আপনাকে বলি আগে তাহলে, জামাত অবশ্যই 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাত ইসলামী না শুধু, নিজামে ইসলাম এবং মুসলিম লীগ সহ তারা রাজাকার, আলবদর, আল শামস শান্তি কমিটি গঠন করেছে এবং হানাদার বাহিনীর সহযোগী ছিল। এবং মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, যে ইতিহাস লেখা হয়েছে, আপনি বাংলাদেশের কনস্টিটিউশনে একেবারে আপনার যে ইতিহাস ওই মন্ত্রণালয় যেটা আছে ওইটাতেও স্পষ্ট করে লেখা আছে ওইভাবে। কিন্তু তারপরেও তারা তো এখন রাজনৈতিক দল বাংলাদেশে, আপনি খেয়াল করবেন অপরাধ তাদেরটা হয়তো বা ব্যাপক, আরেকজনেরটা হচ্ছে কম কম্পারেটিভলি, কিন্তু অপরাধ তো অপরাধী, তাদের বিরুদ্ধে অপরাধ আছে। কিন্তু তারা সেই 53 বছর থেকে বিষয়টা জিয়ে রেখেছে। এই যে একটু আগে আমি আপনাকে বলছিলাম যে ডিনাইলের রাজনীতি, তারা কেন এটার জন্য অ্যাটলিস্ট অ্যাপোলজি স্বীকার করে না আমি জানি না। তার অ্যাপোলজি স্বীকার করবে করে বিএনপির মতো বড় একটা দল যদি তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, মন্ত্রিত্ব দেয়, পতাকা দেয়, তাহলে তার অ্যাপোলজি কেন করবে? বিএনপি তাদের অপরাধকে প্রশ্রয় দেয়নি, বিএনপি ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া মানে তো অপরাধকে প্রশ্রয় দেওয়া। রাজনৈতিক জোট গঠন করেছে। আপনি খেয়াল করবেন রাজনৈতিক মানে যে লোকটা বাংলাদেশ চায় নাই, বাংলাদেশের বিপক্ষে বিরোধিতা করেছে এবং অপরাধ সংগঠিত করেছে, এবং শুধু এইটা না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন জামাতের আমির গোলাম আজম বাংলাদেশকে যাতে আরব বিশ্ব স্বীকৃতি না দেয় সেটার জন্য লবিং করেছে। সেই দলকে আপনি সেই দলের সাথে জোট করলেন, অথচ আপনার দলের নেতা যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক, আর সেই দলের নেতৃবৃন্দের যারা সরাসরি যুদ্ধাপরাধের সাথে অভিযুক্ত তাদের গাড়িতে পতাকা তুলে দিলেন, যে পতাকা তারা বিরোধিতা করেছে। এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা দরকার, বিএনপির সাথে যেটা হয়েছে যে রাজনৈতিক জোট, নির্বাচনী জোট, কোনো আদর্শগত জোট নয়। আদর্শগত জোট যেটা অবশ্যই জামাত তার আদর্শ নিয়ে থাকবে, বিএনপি তার আদর্শ নিয়ে থাকবে। নির্বাচনী জোট হয়েছে, আপনি খেয়াল করবেন, যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি মানলাম, কিন্তু ওই নির্বাচনী জোট যতদিন ছিল ততদিন বিএনপি তাদেরকে রাজাকার বলে নাই। এখন এই 5 আগস্টের পর বলতেছে রাজাকার, ওই সময়টাতে বলে নাই। রাজাকার বিএনপির বলা বা আওয়ামী লীগের বলা না বলাতে কিছু, এটা তো প্রতিষ্ঠিত সত্য। যেমন আপনি বঙ্গবন্ধুর 32 নম্বর ব্যাংকে ফেলা হয়েছে তাই বলে কি বঙ্গবন্ধুর অবদান মুক্তিযুদ্ধের সময় অস্বীকার করতে পারবেন? কোনোভাবেই পারবেন না, অবশ্যই না, কোনোভাবেই করা ঠিকও না আমি মনে করি। তার বাকশাল করেছিলেন তিনি, সেইটা তার অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। এই রাজনৈতিক সমালোচনার জন্য তার অতীত অর্জনটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। ঠিক একইভাবে জামাত যদি এখন ভালো কাজ করেও মনে করেন, আমি ধরে নিচ্ছি তথ্যগতভাবে, তাই বলে তার যে অতীত যে অপকর্ম ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা তো আছেই। কিন্তু আমি বলছি যে রাজনৈতিক জোট হয়েছে, রাজনীতির প্রয়োজনে। এখন মনে করেন আওয়ামী লীগ নাই, হয়তো কম্পারেটিভলি মনে করেছে যে বিএনপি, রাজনীতির দুইটা বড় শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেমন তার নির্বাচনী জয় নিশ্চিত করার জন্য জাতীয় পার্টির সাথে করেছে, বিএনপিও হয়তো বা সেই কাজটাই করেছে। জি, ধন্যবাদ। আমি আবার ফিরবো। আচ্ছা, আবার ফিরবো। সুমন।